हेलो फ्रेंड्स, वेलकम बैक एगेन टू योर चैनल वॉक विथ मी। डियर फ्रेंड्स, आज আমরা গ্রামার সিরিজের ক্লাস নাম্বার 6 করতে চলেছি এবং কনসেপ্ট নাম্বার 11 থেকে হবে আমাদের 10টা কনসেপ্ট অলরেডি আমি করিয়ে দিয়েছি তোমাদের। তো আগের 5টা ক্লাস অবশ্যই দেখে নেবে। আজকে ক্লাস নাম্বার 6 গ্রামারে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করে দিই 11 নম্বর কনসেপ্ট থেকে। আমাদের আজকে বিশেষ করে আমরা ভয়েস এবং ন্যারেশনের কনসেপ্টটাই বেশি নেব, ভয়েসটাই বেশি আজকে আমরা জোর দেবো, তাছাড়াও অন্য কিছু হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, চলো শুরু করি আমরা কনসেপ্ট নাম্বার 11। ফার্স্ট কনসেপ্টে আমরা একটা প্যাসিভ নেব। তো মানে ভয়েস চেঞ্জ করারই একটা আমরা এখানে এক্সেপশনাল কেস দেখছি। যদি এরকম কোনো স্ট্রাকচার তোমরা দেখো কখনো, সাবজেক্ট আছে প্রথমে, সাবজেক্টের পরে এই যে ভার্বগুলো আমি এখানে লিখেছি এদের মধ্যে কোনো না কোনো একটা ভার্ব দিয়েছে, রেকমেন্ড, অ্যাডভাইজ, ইনসিস্ট, প্রপোজ অথবা সাজেস্ট, এদের মধ্যে কোনো ভার্ব আছে। তারপরে জিরান্ড আছে, অর্থাৎ V1 প্লাস ING কন্টিনিউয়াস ভার্ব আছে। তারপরে আছে অবজেক্ট, অবজেক্ট হিসেবে এখানে কোনো প্রোনাউন বা নাউন যা খুশি থাকতে পারে। এবার এর প্যাসিভ ভয়েস আমরা কিভাবে বানাবো? এটা তো অ্যাক্টিভ কেস। তাহলে দেখো, এর প্যাসিভ ভয়েস বানানোর জন্য তোমাকে সাবজেক্ট যেটা আছে সেটা তো লিখতেই হবে। এটা আমরা প্যাসিভের স্ট্রাকচারটা লিখছি, ওকে। এটা হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার। তো প্যাসিভের জন্য প্রথমে তোমাকে সাবজেক্টটা লিখে দেবে, যে ভার্বগুলো দেবে সেই ভার্বগুলি তুমি, যে ভার্বটা থাকবে সেটাই রিপিট করে দেবে সেই ভার্বটার পরে। এবার আমাদের এখানে প্যাসিভের জন্য একটা দ্যাট নিয়ে আসবো আমরা, ওকে। প্যাসিভ করছি কিন্তু এটা ছিল সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্সে করব আমরা। এখানে একটা দ্যাট নিয়ে আসবো। তারপরে আমরা কি করব, এই যে অবজেক্টটা দিয়েছে এই অবজেক্টটাকে নিয়ে আসব। এই অবজেক্টটা আনার পরে আমরা শুড আনবো, শুড আনবো। অর্থাৎ অ্যাকচুয়ালি হচ্ছে কি, এই অবজেক্টটা এখানে সাবজেক্টে রূপান্তরিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আসলে এই সেন্টেন্সে সাবজেক্টে পরিণত হচ্ছে। আমি অবজেক্ট হিসেবেই লিখেছি, এটা আসলে সাবজেক্ট হয়ে যাবে এখানে। তারপরে শুড, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড, তোমার প্যাসিভের স্ট্রাকচার। আর তোমরা নিশ্চয়ই জানো যে প্যাসিভ ভয়েস হতে গেলে অবশ্যই আমাদের B প্লাস V3 স্ট্রাকচারে থাকবেই। B প্লাস V3, বি মানে বি ভার্ব, যে 8টা বি ভার্ব আছে আমাদের, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এই ভার্বগুলোর মধ্যে কোনো একটা থাকবে আর তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, তবেই সেটাকে আমরা প্যাসিভ স্ট্রাকচার বলতে পারি। আশা করছি তোমরা বেসিক ভয়েস চেঞ্জ সবাই করতে পারো। তো সেই জন্য বেসিক ভয়েস চেঞ্জ আমি আর শেখাচ্ছি না, নাহলে সেই যারা বেসিক জানো না তাদের জন্য এসব ট্রিক ফ্রিক আছে আমার এখানে শেখানোর জন্য ভয়েসে। তবে তোমাদের জন্য এগুলো প্রয়োজন নেই, এগুলো আশা করছি তোমরা সকলেই জানো। কিছু স্পেসিফিক এক্সেপশনাল কেস আমি তোমাদের এখানে বলবো, ওকে। তো তার মধ্যে এটা একটা কেস। তাহলে আরেকবার দেখে নাও ভালো করে, সাবজেক্টের পরে যদি এই ভার্বগুলো তোমরা দেখতে পাও, এদের পরে কোনো জিরান্ড থাকবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের সাথে ING, তারপরে অবজেক্ট। এর প্যাসিভ আমরা বানাবো প্রথমে সাবজেক্ট, তারপরে যে ভার্বটা থাকবে সেটা লিখবো, তারপরে দ্যাট, তারপরে এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, তারপরে শুড বি, আর যেটা ভার্ব থাকবে, এখানে ভার্ব বলতে আমি কোনটাকে বলছি, এই জিরানটাকে বলছি, অর্থাৎ V1 যেটা থাকবে এটা থার্ড ফর্ম বানিয়ে দেবো V3, তাহলেই প্যাসিভ হয়ে যাবে। তাহলে চলো এখান থেকে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। দ্য ডক্টর, নোট করো অবশ্যই, খাতা পেন নিয়ে নোট করতে থাকবে এগুলো। দ্য ডক্টর রেকমেন্ডেড, the doctor recommended him, বা এরকম দিয়েছে ধরো, the doctor recommended using sunglasses। এই সেন্টেন্সটা ধরো প্যাসিভ বানাতে দিয়েছে, the doctor recommended using sunglasses। তো কিভাবে করব? তাহলে স্ট্রাকচার তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো অ্যাক্টিভের, যে প্রথমে আছে সাবজেক্ট, ওকে। তারপরে যে ভার্বটার কথা বলেছিলাম আমি সেই ভার্বটাও পেয়ে গেছো। এরপরে দেখতে পাচ্ছ যে জিরান্ড এখানে রয়েছে, তারপরে সানগ্লাসেস দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাকে জিরান্ড কেন বলছি? কারণ এই ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, আর অবজেক্ট হিসেবে কাজ করে নাউন, আর নাউন হিসেবে যদি বসে, জিরান্ড হচ্ছে ভার্বাল নাউন, অর্থাৎ ভার্ব যখন ING নিয়ে নাউনের কাজ করে, তাহলে অবজেক্টের কাজ করছে মানে নাউনের কাজ করছে, তাহলে এটাকে আমরা জিরান্ড বলছি। তাহলে এই জিরান্ড আছে, আর জিরান্ডের পরে আবার অবজেক্ট আছে। দেখো সানগ্লাসেস, এটা হচ্ছে এই জিরান্ডটার অবজেক্ট। জিরান্ড তো আসলে ভার্বই, ভার্ব থেকেই তৈরি হয়েছে, ভার্বাল নাউন, তার এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে এটা।
তাহলে এইবার এর প্যাসিভ ভয়েস আমরা কিভাবে বানাবো, তো তোমাদের বলেই দিলাম। সাবজেক্টটা লিখবো আমরা দ্য ডক্টর, রেকমেন্ডেড যে ভার্ব আছে সেটা লিখবো আমরা রেকমেন্ডেড, এরপরে একটা দ্যাট নিয়ে আসবো আমরা, তারপরে অবজেক্টটা নিয়ে আসবো। অবজেক্ট কি আছে, সানগ্লাসেস, তারপরে কি লিখবো আমরা শুড, তারপরে বি, আর এই যে ভার্বটা আছে ইউজ, যেটার জিরান্ড হয়েছে, এই ভার্বটার আমরা থার্ড ফর্ম বানিয়ে দেবো ইউজড। এইটা হলো এর প্যাসিভ স্ট্রাকচার। তাহলে দেখো, দ্য ডক্টর রেকমেন্ডেড ইউজিং সানগ্লাসেস, এটার আমরা প্যাসিভ বানাবো দ্য ডক্টর রেকমেন্ডেড দ্যাট সানগ্লাসেস শুড বি ইউজড। ওকে, সেম একইভাবে যদি থাকে মাই মাদার ইনসিস্টেড অন টেকিং দ্য মেডিসিন। তো এই সেন্টেন্সটা তাহলে তোমরা নিজেরা বানাও, এই একই রকম স্ট্রাকচার, সেম স্ট্রাকচারের উপর বেস করে তোমরা বানিয়ে ফেলো। আশা করছি সকলেই বানাতে পেরেছো এটাকে। ভিডিওটা পজ করে বানাও, দিয়ে আমি করে দিচ্ছি। দেখো তাহলে এটা কিভাবে করব আমরা, মাই মাদার আছে, সাবজেক্ট লিখবো মাই মাদার। দেখো ইনসিস্ট ভার্বটা আমি ওখানে লিখেছিলাম, তাহলে এখানে ইনসিস্ট ভার্বটা আছে, তাহলে এখানে আমরা ইনসিস্টেড এটাই রাখবো, ইনসিস্টেড অন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে আছে, কখনো তুলে দেবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্যাসিভ ভয়েসে লিখতে হবে। ধরো তোমাকে তো বাই বসাতে হচ্ছে এজেন্ট হিসেবে, আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেটাকেও লিখবে, সেটাকে তুলে দিলে হবে না। অন বাই এরকমও হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো মাই মাদার ইনসিস্টেড অন, এরপরে আমরা কি বলেছি লিখবো, অবজেক্টটা লিখবো দ্য মেডিসিন, এরপরে আমরা একটা দ্যাট নিয়ে আসবো, তারপরে লিখবো দ্য মেডিসিন শুড বি, আর এই যে টেক ভার্বটা আছে এর থার্ড ফর্ম বসিয়ে দেবো টেকেন। তাহলে এটার প্যাসিভ হয়ে গেল মাই মাদার ইনসিস্টেড অন দ্যাট দ্য মেডিসিন শুড বি টেকেন। আশা করছি একদম ক্লিয়ার হয়ে গেছে এটা। একবার আমি তোমাদের বলে দিই এই বিষয়টা, যেটা আমি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কেসটা বললাম প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, এটা একবার তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আমি বলে দিই এখানে। দ্য লেডি স্টেয়ার্ড অ্যাট দ্য পিকচার। এবার দেখো এই সেন্টেন্সে এর যদি প্যাসিভ বানাতে বলে তাহলে কিভাবে বানাবো আমরা, দ্য পিকচার প্রথমে এলো, দ্য পিকচার, এবার দেখতে পাচ্ছি V2 আছে, তাহলে V2 এলে আমরা দু ভাই ওয়াজ ওয়ার নিয়ে আসবো, দ্য পিকচার ওয়াজ স্টেয়ার্ড, থার্ড ফর্ম বসাবো মেন ভার্বে। এবার দেখো এই স্টেয়ারের সঙ্গে এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট বসে আছে, তাহলে এটাকে বসাবে, এটাকে তুলে দেবে না, কারণ এই ভার্ব প্লাস প্রিপোজিশন এটা একটা ইউনিট হিসেবে কাজ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে। তাহলে স্টেয়ার্ড অ্যাট এটা একটা ইউনিট, বসিয়ে দিলাম স্টেয়ার্ড অ্যাট, তারপর এজেন্ট আমরা বাই বসাবো, তারপরে দ্য লেডি সাবজেক্ট আছে, এটা অবজেক্ট রূপে চলে যাবে দ্য লেডি। এইটা হবে অ্যান্সার। এবার অপশানে তুমি দেখবে একটা অপশানে অবশ্যই দেবে যে দ্য পিকচার ওয়াজ স্টেয়ার্ড বাই দ্য লেডি, এই অ্যাডটাকে দেবে না, অথবা এরকম দেবে দ্য পিকচার ওয়াজ স্টেয়ার্ড অ্যাট দ্য লেডি, এরকম একটা দিয়ে দেবে। কিন্তু না, অবশ্যই আমাদের অ্যান্সার করতে হবে অ্যাটটাও থাকবে। অ্যাট হচ্ছে স্টেয়ার ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য এসেছে, আর বাই এজেন্ট হিসেবে এসছে প্যাসিভ ভয়েসে। তাহলে অ্যাট আর বাই পাশাপাশি বসাবো আমরা। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আশা করছি এই রুলটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার একদম, কনসেপ্ট নাম্বার 11। এবার আমরা যাব কনসেপ্ট নাম্বার 12-এর দিকে। ফ্রেন্ডস কনসেপ্ট নাম্বার 12-এ আমরা অবশ্যই করব, তার আগে বলে রাখি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মক টেস্ট নেওয়া হচ্ছে। তো আজকে আমাদের জাস্টিসের অ্যাক্ট 1 থেকে মক আছে, তো যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই যুক্ত হয়ে যাবে, সেখানে তোমরা মকগুলো ফ্রিতে কিন্তু দিতে পারবে। তো আজকে রাত 8টা থেকে হবে জাস্টিসের অ্যাক্ট 1-এর মক আমাদের। ওকে, তো চলো করা যাক আমাদের কনসেপ্ট নাম্বার 12। আচ্ছা, এটা কিসের কনসেপ্ট, এটা আমি তোমাদের দেখাতে চলেছি বেয়ার ইনফিনিটিভের কনসেপ্ট। তাহলে এখানে লিখে নাও বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা, বেয়ার ইনফিনিটিভ কী জিনিস? ডিয়ার ফ্রেন্ডস, ভার্ব দেখো দু রকমের হয়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। কোন ভার্বগুলো? যেগুলো হচ্ছে অ্যাকশান ভার্ব। তাহলে অ্যাকশান ভার্ব দু রকমের হয়, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। এবার এই যে নন ফাইনাইট ভার্ব, এটা আবার 3 রকমের হয়। একটাকে বলি আমরা জিরান্ড, একটাকে বলি পার্টিসিপল, আর একটা হলো ইনফিনিটিভ।
এই ইনফিনিটিভ আবার দু রকমের হয়, একটা হলো তোমার জেনারেল ইনফিনিটিভ, আর একটাকে বলি আমরা কোয়ালিফাইং ইনফিনিটিভ। কোয়ালিফাইং ইনফিনিটিভ। এবার এই যে জেনারেল ইনফিনিটিভ যেটা, এটা আবার অনেকগুলো ভাগ আছে। যেমন প্রথম হচ্ছে অর্ডিনারি ইনফিনিটিভ। অর্ডিনারি ইনফিনিটিভ একেই আবার টু প্লাস ইনফিনিটিভও বলে। টু প্লাস ইনফিনিটিভ, আসলে টু প্লাস v1 এটাকে ইনফিনিটিভ বলা হয়, আর এটাকে অর্ডিনারি ইনফিনিটিভও বলে বা টু প্লাস ইনফিনিটিভও বলা হয় এটাকে। সেকেন্ড হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ। 3 নম্বর হলো ফুল ইনফিনিটিভ। 4 হলো স্প্লিট ইনফিনিটিভ। আর নাম্বার 5 হচ্ছে তোমার পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ। এইবার প্রশ্ন হচ্ছে দাদা এগুলো কি, এত যে ভাগগুলো বললে, তাহলে দেখো অর্ডিনারি ইনফিনিটিভ তোমরা সবাই জানো, সাধারণভাবে ইনফিনিটিভ বলতে যেটা আমরা বুঝি টু প্লাস v1, যেমন হচ্ছে টু গো, আই ওয়ান্ট টু গো, তাহলে এখানে টু গো হলো অর্ডিনারি ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ কখন বলবো, যখন এই টুটা উজ্জ্ব থাকবে, তাহলে শুধুমাত্র যদি আমরা v1 লিখি এইটাই হয়ে যাবে বেয়ার ইনফিনিটিভ, যেখানে টুটা লেখা হবে না। ফুল ইনফিনিটিভ কি, ফুল ইনফিনিটিভ হচ্ছে হাউ প্লাস টু প্লাস v1। কিছু কিছু ক্ষেত্রে আমাদের হাউ প্লাস টু প্লাস v1 লিখতে হয়। এবার কোন কোন ক্ষেত্রে লিখতে হয় সেটা এখানে বলবো না, তাহলে আবার একটা অন্য কনসেপ্টে চলে যেতে হবে। তেমনভাবেই তোমার অর্ডিনারি ইনফিনিটিভ, তোমার স্প্লিট ইনফিনিটিভ কোথায় বসবে বা কোথায় বসে না সেটা আবার অন্য একটা আলাদা কনসেপ্ট হয়ে যাবে, সেইগুলো আমি বলছি না আপাতত। শুধুমাত্র দেখে রাখো যে হাউ ফুল ইনফিনিটিভ কাকে বলে। হাউ প্লাস টু প্লাস v1, দ্য লেডি ডাজ নট নো হাউ টু কুক। দ্য লেডি ডাজ নট নো টু কুক লেখা যাবে না, দ্য লেডি ডাজ নট নো হাউ টু কুক লিখতে হবে। এই যে হাউ টু কুক ইউজ হলো, এইটাকে বলা হচ্ছে ফুল ইনফিনিটিভ। স্প্লিট ইনফিনিটিভ হচ্ছে সেটাই যেখানে টু আর v1 এর মাঝে কোনো একটা ওয়ার্ড থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্ব থাকে। তো এই স্ট্রাকচারটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। গ্রামাটিক্যালি এই স্ট্রাকচারটা রং, গ্রামারে আমরা স্প্লিট ইনফিনিটিভ ব্যবহার করি না, স্পোকেন ইংলিশে চলে এটা। পারফেক্ট ইনফিনিটিভ হলো টু প্লাস হ্যাভ প্লাস v3। এই যে স্ট্রাকচারটা টু প্লাস হ্যাভ প্লাস v3, এটাকে বলা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। যেমন আমরা বলতে পারি যে she accepted to have uttered abusive words against me. She accepted to have uttered abusive words against me। এবারে কেন হলো এখানে she accepted কেন বললাম আর to have uttered কেন বললাম, আমি এরকম কেন বললাম না যে she accepted to utter abusive words against me, অর্থাৎ অর্ডিনারি ইনফিনিটিভ না লাগিয়ে সেন্টেন্সটাতে আমি কেন পারফেক্ট ইনফিনিটিভ লাগাচ্ছি টু হ্যাভ v3, এইটা এখন ব্যাখ্যা করা যাবে না, কারণ এটা অন্য একটা কনসেপ্ট হয়ে যাবে। অন্য কনসেপ্ট আমি তোমাদের কোনো না কোনো সময় পড়িয়ে দেবো। এগুলো প্রত্যেকটা থেকেই আলাদা আলাদা কনসেপ্ট আছে, এগুলো এবার কত বড় হয়ে যাবে বলো সব যদি আমি ব্যাখ্যা করতে যাই এখন। তাহলে আমাদের এই কনসেপ্ট হচ্ছে বেয়ার ইনফিনিটিভের জন্য আমি শুধু দেখিয়ে দিলাম যে কাকে বেয়ার ইনফিনিটিভ বলে। এবার চলো আমরা এই রুলটা দেখি, এই কনসেপ্টটা আমরা দেখব বেয়ার ইনফিনিটিভের, সেটা কি যে কোথায় কোথায় বেয়ার ইনফিনিটিভ বসবে, সেই কনসেপ্টটা আমি এখানে তোমাদের বলছি। এইটা খুব ইম্পর্টেন্ট, একটু তোমরা নোট করো। অনেকগুলো কেস আছে আলাদা আলাদা যেখানে আমরা বেয়ার ইনফিনিটিভ বসাতে পারি। নাম্বার 1, ফার্স্ট হচ্ছে বেয়ার ইনফিনিটিভ বসবে কিছু পারসেপশান ভার্বের সাথে, অর্থাৎ ভার্ব অফ পারসেপশান। তাহলে প্রথমে তোমরা লেখো ভার্বস অফ পারসেপশান। ডিয়ার ফ্রেন্ডস, এই ভার্ব অফ পারসেপশান জিনিসটা কি, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা পারসেপ্ট করি। তাহলে সেই যে ভার্বগুলো, ইন্দ্রিয়ের যে ক্রিয়াগুলো, সেইগুলোই যখন ভার্ব হিসেবে বসে সেগুলোকে আমরা বলি ভার্ব অফ পারসেপশান। যেমন চোখ দিয়ে আমরা দেখি, তাহলে সি এই ওয়ার্ডটা হয়ে যাবে ভার্ব অফ পারসেপশান। আর এই ভার্ব অফ পারসেপশানের সাথে বেয়ার ইনফিনিটিভ বসাতে হবে, টু প্লাস ইনফিনিটিভ বসানো যাবে না, মানে টু প্লাস v1 বসবে না, শুধুমাত্র v1 বসবে, অর্থাৎ অর্ডিনারি ইনফিনিটিভ না, বেয়ার ইনফিনিটিভ। একইভাবে ওয়াচ এটাও হবে, বিহোল্ড এটাও হবে, হিয়ার হবে শোনা, দেখো টেস্ট হবে টেস্ট, স্মেল হবে, তারপরে ফিল হবে। এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছ, এই ভার্বগুলোকে বলা হয় ভার্ব অফ পারসেপশান। তাহলে ভার্ব অফ পারসেপশান যখন ইউজ হবে এর সাথে বেয়ার ইনফিনিটিভ লাগাবো আমরা। চলো এক্সাম্পল দেখালেই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা অনেকে শুনে থাকবে এই সেন্টেন্সটা, এটা একটা তোমার প্রবাদ বাক্যের মতন হয়ে গেছে, মিলিয়ন্স
saw the apple fall, but Newton was the one who asked why. এই সেন্টেন্সটা যখন আমি যখন অফলাইনে পড়াই তখন আমি শুরু করি এটা দিয়ে, স্টুডেন্টদের বলি এই সেন্টেন্সটা, যে এটা ভালো করে দেখো সেন্টেন্সটা কি বলছে, যে লক্ষ লক্ষ মানুষ আপেল পড়তে দেখেছিল, কিন্তু নিউটনই একজন ছিলেন যিনি প্রশ্ন করেছিলেন যে কেন পড়ছে। সেই কারণে আমরা একটা থিওরি পেয়েছি এখানে। তো এই বিষয়ে এইখানে এই সেন্টেন্সটা দেখো, যদি এই বাকি অংশটা আমরা মুছে দিয়ে এখানে শুধু এতটা রাখি, মিলিয়ন স দ্য অ্যাপেল ফল, লক্ষ লক্ষ মানুষ আপেল পড়তে দেখেছে। এখানে খেয়াল করো এই যে ভার্বটা লিখেছি আমি ফল, এখানে আমি কেন লিখলাম না মিলিয়ন স দ্য অ্যাপেল টু ফল? আমার তো লেখা উচিত টু ফল, এখানে ইনফিনিটিভের ইউজ হচ্ছে, কিন্তু টু ফল না লিখে আমি শুধু ফল কেন লিখছি এখানে? তার কারণ হচ্ছে এখানে মেন ভার্ব যেটা আছে সেটা খেয়াল করো, ভার্ব অফ পারসেপশান আছে, অর্থাৎ সি এর পাস্ট ফর্ম। যেহেতু ভার্ব অফ পারসেপশান চলে এসছে, তাহলে এর সাথে যখন আরেকটা ভার্ব আসবে সেটা ইনফিনিটিভ ফর্মে বসবে, এবং ইনফিনিটিভের মধ্যে আবার সেটা বেয়ার ইনফিনিটিভ ফর্মে বসবে। এইটা তোমাদের মুখস্থ করে নিতে হবে। তাহলে দেখো কি লিখেছি, মিলিয়ন স দ্য অ্যাপেল ফল। ঠিক একইভাবে আমি বলবো আই হার্ড হিম ক্রাই, আমি তাকে কাঁদতে শুনেছিলাম। তাহলে এইখানে দেখো ক্রাই লিখবো আমরা, আই হার্ড হিম টু ক্রাই, এটা কখনো লেখা যাবে না, কারণ বেয়ার ইনফিনিটিভ বসবে কার সাথে? হার্ডের সাথে, কারণ হিয়ার ভার্বটা ভার্ব অফ পারসেপশন। এক নম্বর কেস কমপ্লিট। চলো একটু ফাস্ট বলতে হবে, অনেক ব্যাপার রয়েছে এখানে, অনেক কেস আছে। তো চলো এগিয়ে যাই আমরা সেকেন্ড কেস নাম্বার 2। ডিয়ার ফ্রেন্ডস, কেস নাম্বার 2 হচ্ছে কজেটিভ ভার্ব। পজিটিভ ভার্ব। এইবার দেখো এই গ্রামারের করানো কত সমস্যা, কারণ এই একটা কনসেপ্ট নিয়ে আমি গোটা ভিডিও বানিয়ে দিতে পারি। এখানে আমি 3 ঘন্টা শুধু এই পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করতে পারি। এবার এত সময় কোথায় আমাদের, তাই না? তাহলে এখন আমি তোমাদের জাস্ট এটা বোঝানোর সময় নিই যে পজিটিভ ভার্ব জিনিসটা কি, এটা এখন বোঝাবো না আমি, শুধুমাত্র আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো যেমন আছে হ্যাভ, তারপরে আছে কজ, তারপরে আছে মেক। তো এই যে ভার্বগুলো হ্যাভ, কজ, মেক, লেট, হেল্প, এই ভার্বগুলো হচ্ছে তোমার পজিটিভ ভার্ব। এবার এই ভার্বগুলো যখন তুমি দেখতে পাবে, ঠিক একই রকমভাবে ভার্ব অফ পারসেপশনের মতনই পজিটিভ ভার্বের সাথেও আমরা বেয়ার ইনফিনিটিভ লাগাবো। বেয়ার মানে উন্মুক্ত, বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ শুধুমাত্র V1 বসবে, 2 + V1 বসাবো না আমরা। তো চলো এরও একটা এক্সাম্পল দেখে নিই আমরা। যেমন ধরো বললাম আই মেড হার সিং এ সং। ডিয়ার ফ্রেন্ডস, খেয়াল করো এখানে কেন আমি টু সিং লিখলাম না, শুধু সিং কেন লিখেছি? কারণ মেন ভার্ব যেটা আমার আছে এখানে আই মেড, এটা একটা পজিটিভ ভার্ব। যেহেতু এটা পজিটিভ ভার্ব, সেহেতু আমি এখানে টু সিং লিখতে পারবো না, আমাকে বেয়ার ইনফিনিটিভ বসাতে হবে, অর্থাৎ শুধুমাত্র আমাকে এখানে সিং লিখতে হবে। ঠিক একইভাবে যদি আমি বলি দ্য টিচার হেল্প মি কমপ্লিট দ্য প্রজেক্ট, টিচার আমাকে প্রজেক্টটা কমপ্লিট করতে সাহায্য করেছিলেন। কেন আমি টু কমপ্লিট লিখলাম না, শুধুমাত্র কেন কমপ্লিট লিখছি? কারণ আমি বেয়ার ইনফিনিটিভ বসাচ্ছি। কেন বসাচ্ছি? কারণ যে ভার্বটা, মেন ভার্বটা আছে হেল্প, এটা একটা পজিটিভ ভার্ব। যেহেতু পজিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে, সেই জন্য এখানে আমরা বেয়ার ইনফিনিটিভ লাগাচ্ছি। এবার কি বিচিত্র ব্যাপার দেখো, এই হেল্পের জায়গায় যদি এখানে কান্ট হেল্প লেখা থাকে, অর্থাৎ ক্যান নট হেল্প, তখন কিন্তু ক্যান নট হেল্পের পরে কিন্তু বেয়ার ইনফিনিটিভ বসে না। ক্যান নট হেল্পের পরে আমরা কি বসাই জানো? V1 + ing, অর্থাৎ এটা কন্টিনিউয়াস ফর্মে বসে যাবে, জিরান্ড ফর্মে বসে যাবে। তাহলে কান্ট হেল্প, কান্ট বিয়ার, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, এই যে ফ্রেশগুলো, এদের পরে কিন্তু আবার জিরান্ড বসবে আইএনজি নিয়ে। আর শুধু যদি হেল্প থাকে, এটা পজিটিভ ভার্ব, এরপরে কিন্তু বেয়ার ইনফিনিটিভ বসবে। দেখতে পাচ্ছ কি বিচিত্র ব্যাপার? যেমন ধর আমি বললাম আই কান্ট হেল্প টেলিং এ লাই। দেখো এই সেন্টেন্স দেখো, আমি কি এটা বলতে পারি যে আই কান্ট হেল্প টু টেল এ লাই? না, আমি আই কান্ট হেল্প টু টেল এ লাই,
এটা যদি থাকে এটা এরার হয়ে যাবে। যদি থাকে আই কান্ট হেল্প টেল এ লাই, না এটাও ভুল হয়ে যাবে। তাহলে কী লিখতে হবে? আই কান্ট হেল্প টেলিং এ লাই। তাহলে দেখতে পাচ্ছ এখানে এই যে কান্ট হেল্প, তারপরে হচ্ছে কান্ট বিয়ার, তারপরে ধরো ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ। এই যে চারটে আমি তোমাদের ফ্রেজ বলে দিলাম, এই চারটে যদি থাকে কোথাও দেখতে পাও এই দুটো তোমার ফ্রেজ আর তোমার আই কান্ট বিয়ার, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, এই যদি স্ট্রাকচারগুলো কোথাও দেখতে পাও, এদের সাথে অবশ্যই জিরান্ড বসাবে, ভিওয়ান প্লাস আইএনজি, বেয়ার ইনফিনিটিভ বসাবে না, কিন্তু হেল্পের সাথে বেয়ার ইনফিনিটিভ বসাবে যদি একা থাকে হেল্প। ওকে, এটা হয়ে গেল। এখান থেকে আরও একটা বিষয় মনে রাখবে, কান্ট হচ্ছে তোমার কন্ট্রাক্টেড ফর্ম, শর্ট ফর্ম কার? ক্যান নটের। এবার মনে রাখবে সমস্ত নট, যেমন অ্যাম নট, আর নট, ইজ নট, সবাই দেখো আলাদা আলাদা বসে। ক্যান নট হচ্ছে একসাথে বসে, মনে রাখবে CANNOT। এখানে ক্যান আর নটের মধ্যে কোনো গ্যাপ থাকে না, ওই জন্য উচ্চারণটা ক্যান নট এরকম হয় না, ক্যানট এরকম উচ্চারণ হয়। বেশ, এটা একটা ব্যাপার গেল। তাহলে কেস নাম্বার 3 চলে যাই আমরা। আচ্ছা, এখানে আরও একটা ভার্ব তোমরা অ্যাড করে নাও, সেটা হচ্ছে বিড। যেমন আমি বললাম না যে পজিটিভ ভার্ব হচ্ছে তোমার হেল্প, পজিটিভ ভার্ব মেক, তারপরে হ্যাভ, হ্যাভ কজ, তেমনভাবেই হচ্ছে বিড, এটাও হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে যদি বিড দিয়েও দেয় তোমাকে, যেমন বিডের 3টে ফর্ম কি ফ্রেন্ডস? বিড, বেড, বিডেন, BIDDEN, এটা হচ্ছে বিডের 3টে ফর্ম। ঠিক আছে, বিটের ফর্ম বলো দেখি। BEAT, বিট মানে হচ্ছে মারা, পেটানো। এর 3টে ফর্ম কি হবে? বিট, বিট, বিটেন। এই বিট হচ্ছে খুব একটা বিচিত্র ভার্ব, ইংলিশে এরকম ভার্বের সংখ্যা খুব কম, যেখানে ফার্স্ট ফর্ম আর সেকেন্ড ফর্মটা সেম, থার্ড ফর্মটা আলাদা। আর একটা ভার্ব আছে BITE, এটা হচ্ছে বাইট। তাহলে এর 3টে ফর্ম কী হবে? বাইট, বিট আর বিটেন, BITTEN। এটাও বিটেন সাউন্ড, এটাও বিটের হোমোফোন এটা, কিন্তু দেখো তোমার বানানটা আলাদা। ওকে, আর এটা হচ্ছে বিড। আর লেটের 3টে ফর্ম কি? লেট, 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 সেম হয়, ফর্ম চেঞ্জ হয় না। ওকে, তোমাকে বললো যে আই বেড হিম গো, তাকে আমি বিদায় জানিয়েছিলাম, আই বেড হিম গো। তাহলে এইখানে দেখো আই বেড হিম টু গো লিখতে পারি কি আমরা? না। আই বেড হিম গোয়িং লিখতে পারি কি আমরা? না, পারি না। কারণ লিখতে পারি না, কারণ এই যে বিড ভার্বটা, এই বিড ভার্বটা হচ্ছে তোমার একটা পজিটিভ ভার্ব, আর যেহেতু পজিটিভ ভার্ব সেহেতু এর পরে যে ভার্বটা আসবে সেটা বেয়ার ইনফিনিটিভ রূপে আসবে, সেই জন্য আমরা গো লিখেছি। তাহলে আশা করছি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো, মানে এখনও কনসেপ্টটা শেষ হয়নি। সেকেন্ড কেস হলো আমাদের বেয়ার ইনফিনিটিভের 2টো কেস আমি দেখালাম। কেস নাম্বার 3, বেয়ার ইনফিনিটিভ আর কোথায় বসবে? বেয়ার ইনফিনিটিভ বসে কিছু কনজাংশন আছে, যেমন অ্যান্ডের সাথে বসবে, অরের সাথে বসবে, বাটের সাথে বসবে, দেনের সাথে বসে। খেয়াল করো, বাট আর দেন আমি কনজাংশন বলেছি, বাট আর দেন আবার প্রিপোজিশন হয়, আর বাট আর দেন যেখানে প্রিপোজিশন সেখানে স্পেশাল প্রিপোজিশন বলে আগের ক্লাসে হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু আগের ক্লাসগুলো ভালো করে দেখবে, নোট করবে, নাহলে কিন্তু ভুলে যাবে কনসেপ্টগুলো। দেখো এখানে কাজে লেগে গেল। তাহলে অ্যান্ড কনজাংশন, অর কনজাংশন, বাট কনজাংশন, দেন কনজাংশন হিসেবে কাজ করছে, সাথে সাথে এক্সেপ্ট, এক্সেপ্টও কনজাংশন, অ্যাজ এটাও কনজাংশন। এই যে কনজাংশনগুলো আমি লিখেছি, এদের পরে যদি ভার্ব আসে সেই ভার্বটা বেয়ার ইনফিনিটিভ রূপে বসবে, অর্থাৎ শুধুমাত্র V1 হিসেবে বসবে। দ্য চাইল্ড ডিড নাথিং বাট, নাথিং বাট। এবার আমি কি লিখব? নাথিং বাট টু ক্রাই, নাথিং বাট ক্রাইং, নাকি নাথিং বাট ক্রাই? কোনটা লিখবো ডিয়ার ফ্রেন্ডস? তোমরা ট্রাই করো। তাহলে দেখতেই পাচ্ছ যে বাট আছে কনজাংশন হিসেবে, তাহলে আমরা এখানে অবশ্যই বেয়ার ইনফিনিটিভ লাগাবো, অর্থাৎ ক্রাই নেব। এখানে টু ক্রাই বা ক্রাইং লেখা যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কনসেপ্ট ইম্পর্টেন্ট। কে বলতে পারে যে তুমি প্রশ্নপত্র খুলেই দেখতে পাবে যে এই কনসেপ্ট থেকে তোমার প্রশ্ন চলে এসছে, তখন বলো কতটা খুশি হবে, কতটা আনন্দ লাগবে যে না দাদা এটা বলেছিল, এটা এসে গেছে এক্সাম। আর আমি তোমাদের বলেও দিচ্ছি যখনই কোনো কনসেপ্ট আসছে যেটা এটা থেকে অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসেছে কিনা কোশ্চেন, সেটাও আমি তোমাদের বলছি। তাহলে এই কনসেপ্টটাও ইম্পর্টেন্ট আছে, এটা নোট করে নিয়েছো। তাহলে এই একটা কেস হলো আমাদের বেয়ার ইনফিনিটিভের, কেস নাম্বার 3। কেস নাম্বার 4 দেখো, প্রচুর কেস আছে ফ্রেন্ড, কত বলবো আমি, অনেক সময় চলে যাবে, আমাদের কনসেপ্ট নাম্বার 13তে আর পৌঁছতে পারবো না, আমরা এই 12তেই থেকে যাবো। তাহলে চলো আরও ফাস্ট আমাদের এগোতে হবে, তোমরা নোট করতে থাকো। 4 নম্বর কেস নাম্বার 4 বলছি আমি, যেখানে বেয়ার ইনফিনিটিভ বসবে, সেটা কি?
উফ, ডিয়ার ফ্রেন্ডস, 4 নম্বর কেস হচ্ছে আমাদের মার্জিনাল অক্সিলিয়ারি ভার্ব। এটা নোট করো, মার্জিনাল অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি বানানটা খেয়াল রাখবে, অক্সিলিয়ারি ভার্বস। এই মার্জিনাল অক্সিলিয়ারি ভার্বস কি, অর্থাৎ যেটাকে তোমরা সেমি মোডাল নাম দিয়ে চেনো, নিড আর ডেয়ার, এদের তোমরা বলো তো যে এগুলো হচ্ছে সেমি মোডাল, তো এদেরই আবার বলে মার্জিনাল অক্সিলিয়ারি ভার্বস। এবার দেখো এই ভার্বগুলো যখন আসে মার্জিনাল অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ এরা যখন মোডাল ভার্ব রূপেই কাজ করবে, ডিয়ার ফ্রেন্ডস ভালো করে খেয়াল করে, এদের কেন সেমি মোডাল কেন বলে, কোয়াসি মোডাল এদের কেন বলা হয়? মোডাল ভার্ব তো অনেক রকমের আছে, অর্ডিনারি মোডাল আছে, আমাদের জেনারেল মোডাল আছে, আমাদের সেমি মোডাল আছে। তো এই সেমি মোডাল যেগুলো কেন সেমি বলা হচ্ছে, কেন কোয়াসি বলা হচ্ছে, অর্ধেক কেন এরা? তার কারণ এরা কখনো অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্বের কাজ করে, আবার কখনো মেন ভার্বেরও কাজ করতে পারে। যখন মেন ভার্বের কাজ করবে তখন তারা এদের মোডাল বলবো না আমরা, আর যখন এরা হেল্পিং ভার্বের কাজ করে তখন আমরা এদের বলি মোডাল ভার্ব বা মার্জিনাল অক্সিলিয়ারি ভার্ব, কারণ মোডালগুলো অক্সিলিয়ারি। চলো এবার আমরা দেখি, তাহলে যদি ধরো এরকম সেন্টেন্স দিয়েছে যে ইউ নিড নট ক্যারি দ্য ব্যাগ, প্রথমে তোমরা আমাকে বলো, চেষ্টা করো যে এখানে এই যে নিড ভার্বটা আছে এটা অক্সিলিয়ারি নাকি হেল্পিং, এটা কি ভার্ব, অর্থাৎ সরি অক্সিলিয়ারি হেল্পিং কেন বলছি, এটা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব নাকি এটা মেন ভার্ব, আগে এটা তোমরা বলো। তাহলে আশা করছি সকলেই বলতে পারছো যে দাদা এটা অক্সিলিয়ারি ভার্ব। যারা পারছো না তারা একবার দেখে নাও যে কেসটা কি। এখানে যখনই দেখবে নট আছে ডান দিকে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে অবশ্যই এটা হেল্পিং ভার্ব, কারণ মেন ভার্বের পরে নট থাকে না, হেল্পিং ভার্বের সাথেই এই নটটা অ্যাড হয়। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এই সমস্ত সেন্টেন্সে এই যে নটগুলো আমরা নিয়ে আসি, এই নটটা আসলে কী জন্য আসছে, হেল্পিং ভার্বের জন্য আসছে, হেল্পিং ভার্বের সাথে বসছে, এটা হেল্পিং ভার্বের পরে বসছে। একমাত্র একটাই ক্ষেত্র রয়েছে যেখানে এটা মেন ভার্বের পরেই বসে যায়, সেটা হচ্ছে কোনো বি ভার্ব যখন সেন্টেন্সে মেন ভার্ব রূপে কাজ করে, যেমন হি ইজ এ গুড বয়, এর যদি আমরা নেগেটিভ করি, আচ্ছা ইন্টারচেঞ্জ করিনি, আমি চেঞ্জ করছি, ইন্টারচেঞ্জ করলে আবার অন্য ব্যাপার হবে, এটা ইন্টারচেঞ্জ নয়, এটা আমি শুধু চেঞ্জ করছি নেগেটিভে, তাহলে হি ইজ নট এ গুড বয়, অবশ্যই হি ইজ নট এ গুড বয়। এবার দেখো এই যে নটটা বসাচ্ছি কার পরে বসিয়ে দিলাম, ইজের পরে, ইজটা তো এখানে মেন ভার্ব, ইয়েস এটা বি ভার্ব আবার এটা মেন ভার্ব, তাহলে এই একটাই মাত্র কেস আছে যেখানে মেন ভার্বের পরেই বসে যায়, অন্য সমস্ত ক্ষেত্রে এরা কিন্তু হেল্পিং ভার্বের পরেই বসে। তাহলে যেহেতু নিডের পরে নট বসছে, তাহলে নিডটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, অর্থাৎ এটা অক্সিলিয়ারি ভার্ব এবং এটা মোডাল ভার্ব, তাহলে একে আমরা বলবো মার্জিনাল অক্সিলিয়ারি ভার্ব, আর এইটা হচ্ছে আমাদের মেন ভার্ব ক্যারি। এবার খেয়াল করো আমি কেন এখানে টু ক্যারি লিখলাম না, তার কারণ হচ্ছে এখানে মার্জিনাল অক্সিলিয়ারি ইউজ করা হয়েছে নিড, সেই কারণে আমাকে এখানে বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ এই ক্যারিটা হলো আমাদের বেয়ার ইনফিনিটিভ। আশা করছি বোঝাতে পেরেছি যে মার্জিনাল অক্সিলিয়ারি ভার্বের সাথে বেয়ার ইনফিনিটিভ বসে। আই ডেয়ার নট স্পিক দ্য ট্রুথ, এখানে দেখো তোমরা যে ডেয়ার হচ্ছে মার্জিনাল তোমার অক্সিলিয়ারি ভার্ব, এটা এর সাথে দেখো বেয়ার ইনফিনিটিভ এসেছে স্পিক, টু স্পিক লেখা যাবে না, ডেয়ার নট স্পিকিংও করা যাবে না, ডেয়ার নট স্পিক লিখতে হবে। এখান থেকে একটা প্রশ্ন আমি তোমাদের করছি, তোমরা বলতে পারো কি দেখি, এই আইটাকে যদি আমি হি লিখি তাহলে কি আমি এটাকে ডেয়ার্স নট লিখব নাকি আমি ডেয়ার নটই লিখব, এটা তোমরা বলতে পারবে? আশা করছি তোমরা বলতে পারছো, যারা পারছো না এটা নোট করে নাও, এখানে হি থাকুক, সি থাকুক, থার্ড পারসন সিঙ্গুলার যা খুশি থাকুক, ডেয়ার্স নট কখনো লিখবে না, কারণ এই মার্জিনাল অক্সিলিয়ারি যেগুলো হয় তোমার এই নিড আর ডেয়ার, এরা যখন অক্সিলিয়ারি হিসেবেই কাজ করে, অর্থাৎ মোডাল হিসেবেই কাজ করে, মেন ভার্ব নয়, সেই ক্ষেত্রে এদের আমরা কিন্তু এদের সাথে এস বা ইয়েস এই পার্টিকেলগুলো লাগাতে পারি না, তাহলে আমাদের হি ডেয়ার নটই লিখতে হবে, হি ডেয়ার্স নট লিখতে আমরা পারবো না, এইটাও কিন্তু তোমরা নোট করবে এখান থেকে। ওকে চলো, তাহলে এই একটা কেস হলো। এইবার দেখো আমি যদি এই ডেয়ার আর নিডকে যখনই আমি এইবার অক্সিলিয়ারি থেকে মেন ভার্বে রূপান্তরিত করে দেবো তখন কি হবে খেয়াল করো। এবার যদি বলি যে আই ডেয়ার স্পিক, আই ডেয়ার স্পিক
দ্য ট্রুথ, এটা কি লিখব? এটা লিখব নাকি আই ডেয়ার টু স্পিক দ্য ট্রুথ, এটা লিখব? এবার তোমরা ট্রাই করো। তাহলে এবার তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে যে ডেয়ার ভার্বটা এসেছে এটা মেন ভার্ব এখানে, এরপরে আমরা কোথাও নট দেখতে পাচ্ছি না, তাহলে এটা অক্সিলিয়ারি নয়, এটা মেন ভার্ব। আর যখনই এটা মেন ভার্ব হয়ে যাবে তখনই এরপরে আবার অর্ডিনারি ইনফিনিটিভ বসবে, বেয়ার ইনফিনিটিভ বসানো যাবে না। আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে এই ডেয়ার আর নিড এই দুটো ভার্ব তোমরা খেয়াল করবে, যেখানে মার্জিনাল অক্সিলিয়ারি হিসেবে কাজ করবে, মোদ্দা কথা মোডাল হিসেবে কাজ করবে, সেখানে এরা কি করবে, এদের পরে বেয়ার ইনফিনিটিভ নেবে। আর যেখানে এরা মেন ভার্ব হিসেবে কাজ করবে সেখানে এরা অর্ডিনারি ইনফিনিটিভ নেবে, মানে 2 + V1 নেবে। চলো কেস নাম্বার 4 আমাদের কমপ্লিট, বেয়ার ইনফিনিটিভ। এবার বেয়ার ইনফিনিটিভের কেস নাম্বার 5 দেখো। কেস নাম্বার 5 হচ্ছে বেয়ার ইনফিনিটিভের, মনে রাখবে যে লেট প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা যদি তোমরা দেখতে পাও কোথাও, লেট প্লাস অবজেক্ট, তাহলে এর সাথে বেয়ার ইনফিনিটিভ হবে। আমরা এটা ছোটোবেলা থেকে করেও আসছি, সবাই জানি, স্ট্রাকচারটা চিনি আমরা, ভয়েস চেঞ্জও আমরা করেছি, ন্যারেশন চেঞ্জও করেছি। দেখো, লেট আস স্লিপ হিয়ার, এই সেন্টেন্সটাতে খেয়াল করো এখানে টু স্লিপ কেন লেখা নেই, তার কারণ হচ্ছে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, লেট প্লাস অবজেক্ট, এই আস হচ্ছে লেটের অবজেক্ট, লেট ভার্বের অবজেক্ট হচ্ছে আস, সেই জন্য অবজেক্টিভ ফর্মে আছে। তাহলে যেহেতু লেট প্লাস অবজেক্ট পেয়ে গেছি, তাহলে এরপরে যে ভার্বটা আসবে অবশ্যই সেটা বেয়ার ইনফিনিটিভ ফর্মে আসবে, অর্থাৎ টু স্লিপ লেখা যাবে না, শুধুমাত্র স্লিপ লিখতে হবে। আমি আর ব্যাখ্যা করছি না এটার বেশি, অনেক সময় লেগে যায়। নেক্সট আমরা দেখি কেস নাম্বার 6। চলো তাড়াতাড়ি করা যাক। কেস নাম্বার 6, 5টা ফ্রেজ আছে, এই ফিক্সড ফ্রেজ 5টা আছে। এই 5টা স্ট্রাকচারকে একটু মুখস্থ করে নাও তোমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় এসেওছে অলরেডি প্রিভিয়াস ইয়ারে। তাহলে এই 5টা কী কী আমার সাথে সাথে একবার বলে নাও। প্রথম হচ্ছে হ্যাড রাদার, তারপরে দেখো উড রাদার, হ্যাড সুনার, উড সুনার, উড সুনার আর হ্যাড বেটার। ডিয়ার ফ্রেন্ডস চলো সাথে সাথে বলো আমার, দেখো এক্ষুনি মুখস্থ হয়ে যাবে, কিচ্ছু নেই। হ্যাড রাদার, উড রাদার হলো, হ্যাড সুনার, উড সুনার কমপ্লিট, হ্যাড বেটার, ব্যাস। এই 5টা যে ফ্রেজ আছে, এই 5টা তোমরা এই স্ট্রাকচার মুখস্থ করে নাও। এদের পরে যদি ভার্ব আসে সেটা বেয়ার ইনফিনিটিভে আসবে, ভালো করে মুখস্থ করো। এই যে 5টা আমি লিখেছি, হ্যাড রাদার, উড রাদার, হ্যাড সুনার, উড সুনার আর হ্যাড বেটার, এদের পরে যদি ভার্ব আসে তাহলে অবশ্যই সেটা বেয়ার ইনফিনিটিভে আসবে। এখানে তোমরা V1 + INGও বসাতে পারবে না, 2 + V1ও বসাতে পারবে না। তাহলে ধরো আমি লিখলাম ইউ উড বেটার, সরি, you would rather stay here than to leave for Mumbai. ওকে চলো এই সেন্টেন্সটা দেখো, ইউ উড রাদার স্টে হিয়ার দেন টু লিভ ফর মুম্বাই, বলছে মুম্বাই না গিয়ে এখানে থাকাটাই ভালো। এবার এই উড রাদার যেটা আছে না, এইটার জায়গায় তুমি শুড বসিয়ে নাও, তাহলেই দেখো একদম সেন্টেন্সটা ক্লিয়ার কাট, তোমার মিনিং চলে আসছে এখানে। এই উড রাদার যে কটা আমি লিখেছি, হ্যাড রাদার, উড রাদার, হ্যাড সোনার, উড সোনার, হ্যাড বেটার, প্রত্যেকটার মানেই হচ্ছে শুড, এগুলোর অর্থ হচ্ছে শুড, উচিত। তাহলে এইবার তুমি দেখো ইউ শুড স্টে, তার মানে অর্থাৎ ইউ উড রাদার স্টে, তোমাকে দিয়ে দেবে ইউ উড রাদার টু স্টে বা ইউ উড রাদার স্টেইং, না কোনোটাই হবে না, ইউ উড রাদার স্টে লিখতে হবে, কারণ বেয়ার ইনফিনিটিভ বসবে এই ভার্বটা। বেশ, এবার তোমরা আমাকে বলো এই সেন্টেন্সটাতে আর কোনো ভুল রয়েছে, এরার কারেকশান? একটু আগেই আমি তোমাদের বলেছি, ভালো করে খেয়াল করো, আশা করছি অনেকে ধরে ফেলেছো বিষয়টা, অনেকে ভাবছো দাদা ভুল লিখে ফেলেছে, আমি ইচ্ছা করেই লিখেছি এটা, তোমরা যাতে বলতে পারো এটা। তাহলে দেখো একটু আগেই আমি তোমাদের বলেছি যে কনজাংশন হিসেবে যদি দেন আসে, এই দেনের পরে আমাদের বেয়ার ইনফিনিটিভ লিখতে হয়, ফুল ইনফিনিটিভ বা অর্ডিনারি ইনফিনিটিভ কিচ্ছু লিখতে পারবো না আমরা, শুধুমাত্র বেয়ার ইনফিনিটিভ। তাহলে দেনের পরে লিভ ভার্ব আসছে, তাহলে লিভ ভার্বকে আমাদের বেয়ার ইনফিনিটিভ লিখতে হবে, এই টুটা লেখা যাবে না। তাহলে আমরা পুরো সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সটা কি হলো, ইউ উড রাদার স্টে হিয়ার দেন লিভ ফর মুম্বাই, দেন লিভ, দেন টু লিভ, দেন লিভিং, এসব লেখা যাবে না। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে ডিয়ার ফ্রেন্ডস। এই ছিল আমাদের কনসেপ্ট নাম্বার 12, বেয়ার ইনফিনিটিভ। 12 তোমাদের 6টা কেস আমি বলে দিলাম যেখানে বেয়ার ইনফিনিটিভ হয়। আরও কেস রয়েছে কিন্তু সেগুলো ইম্পর্টেন্ট নয়, কারণ সেগুলো অলরেডি তোমরা জানো, আর সেগুলো বলে কোনো লাভ নেই। যেমন তোমরা কি জানো না যে মোডাল ভার্বের সঙ্গে V1 বসে, 2 + V1 নয়, ইউ শুড গো লেখো নাকি ইউ শুড টু গো লেখো,
সবাই বলে দাদা ইউ শুড গো লিখি আমরা। তাহলে এইখানে দেখো এই যে শুডের পরে গো ভার্বটা আসছে, এটা বেয়ার ইনফিনিটিভে আসছে। তাহলে মোডাল ভার্বের পরেও বেয়ার ইনফিনিটিভ বসে, এটা কি আর আমার বলার দরকার আলাদা করে? তোমরা সকলেই জানো। যেগুলো একটু অড, একটু তোমাদের কাছে অজানা হতে পারে, আমি সেইগুলো বলছি বেছে বেছে তোমাদের। তাহলে 6টা হয়ে গেল আমাদের বেয়ার ইনফিনিটিভের কনসেপ্ট নাম্বার 12 কমপ্লিট। চলো আমরা এগিয়ে যাই কনসেপ্ট নাম্বার 13। এর সাথেই রিলেটেড কনসেপ্ট আমি তোমাদের পড়াচ্ছি। এই কনসেপ্টটাতে আনার জন্য আমি তোমাদের এটা বললাম, সেটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 13 আমরা দেখব বেয়ার ইনফিনিটিভের প্যাসিভ ভয়েস দেখব আমরা। দেখো এবার বিষয়টা কত দেখো তোমাদের কাছে সুন্দর হয়ে যাবে, ব্যাপারটা কানেক্টেড করে আমি তোমাদের পড়াচ্ছি। তাহলে যদি তোমাকে দেয় যে হি মেড হার সিং এ সং, এর ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। ফ্রেন্ডস তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখো তো পারো কিনা এর প্যাসিভ বানাতে। হি মেড হার সিং এ সং। এবার ভালো করে খেয়াল করো, এই যে মেড ভার্বটা আমি তোমাদের লেখালাম না একটা কেসেতে, প্রথম কেসেই লিখেছিলাম যে ভার্ব অফ পারসেপশন, আর কেস নাম্বার 2 আমি তোমাদের লেখালাম কজেটিভ ভার্ব। সেই কজেটিভ ভার্বের লিস্টে এই মেক ভার্বটা ছিল তো অবশ্যই। তাহলে এই মেডের পরে আমি বলেছিলাম যদি কোনো ভার্ব আসে সেটা বেয়ার ইনফিনিটিভ আসবে। দেখো তাহলে সিং ভার্বটা বেয়ার ইনফিনিটিভ এসছে, এই এক্সাম্পলটা আমি তোমাদের দিয়েছিলাম ওখানে। এবার এর যদি প্যাসিভ বলে তাহলে কিভাবে করবে? এর প্যাসিভ করার সবথেকে সহজ নিয়ম হচ্ছে, সবথেকে সহজ উপায় হচ্ছে বেয়ার ইনফিনিটিভ থেকে বাকিটাকে চেপে ধরো হাত দিয়ে। তুমি ভেবে নাও এই অংশটা নেই, এইবার তুমি এর প্যাসিভ বানাও। দেখো তাহলে এবার যদি তুমি প্যাসিভ বানাও তাহলে কি দাঁড়িয়ে যাবে? হার্টটা চলে আসবে এদিকে, হার্ট থেকে হয়ে যাবে সি, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। মেড আছে V2, তাহলে আমরা ওয়াজ ওয়ার নিয়ে আসবো, সি এর সঙ্গে ওয়াজ, আর মেডের থার্ড ফর্ম মেডই হবে। সি ওয়াজ মেড, এবার থেমে যাও, আর কিছু লিখবে না, হি ওয়াজ মেড, থেমে গেলে। এবার দেখো এখানে ছিল প্রশ্নতে সিং এ সং, অর্থাৎ এটা বেয়ার ইনফিনিটিভ ছিল। যেটা তোমাদের মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের বেয়ার ইনফিনিটিভ প্যাসিভ ভয়েসের অর্ডিনারি ইনফিনিটিভ হয়ে যায়, অর্থাৎ এই সিংটাকে আমাদের লিখতে হবে টু সিং। এইটুকু শুধু তোমাদের মনে রাখার জায়গা এখানে। তাহলে শি ওয়াজ মেড টু সিং, তারপরে যেটা পড়ে রইল লিখে দাও এ সং, ব্যাস শেষ আমাদের। এই যে সং লিখেছি না, সিং এ সং, এখানে সংটা হচ্ছে অবজেক্ট, এই সংটাকে বলা হয় কগনেট অবজেক্ট। এটা একটা কনসেপ্ট, এটা আমি তোমাদের বলে দেবো কোনো একটা জায়গাতে। কগনেট অবজেক্ট কী জিনিস, অবজেক্ট অনেক ধরনের, ফ্যাক্টেটিভ অবজেক্ট কী, কগনেট অবজেক্ট, সব তোমাদের আমি বলবো, এগুলো একে একে কনসেপ্ট সব আসবে। ওকে চলো, তাহলে হি মেড হার সিং এ সং, শি ওয়াজ মেড টু সিং এ সং। ওকে, এবার ধরো এরকম দিয়েছে I caused him shout, এটা দিয়েছে। তাহলে কি করবে? I caused him shout। তাহলে এটা আমরা এই মাত্র তোমাদের বললাম যে বেয়ার ইনফিনিটিভটাকে চেপে ধরবে। এবার ভয়েস চেঞ্জ করো, তাহলে হিমটা আগে আসবে হি, ওয়াজ কজড, থেমে যাও, বেয়ার ইনফিনিটিভটাকে অর্ডিনারি ইনফিনিটিভ বানিয়ে দাও, অর্থাৎ টু সাউট করে দাও, ব্যাস স্টপ দিয়ে দাও। তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এই যে প্যাসিভ ভয়েসগুলো বানাচ্ছ এদের শেষে কেন বাই অবজেক্টটা লিখছো না কেন? অর্থাৎ বাই হিম এটা কেন লিখলে না? এখানে বাই মি এটা কেন লিখছো না? এর কারণ হচ্ছে এগুলো আননেসেসারি, এগুলো লেখার দরকার নেই এই জায়গাতে, সেই জন্য আমরা লিখছি না। কোথায় কোথায় আমরা এই বাই প্লাস অবজেক্ট লিখি না সেটাও একটা কনসেপ্টে আমি তোমাদের বলে দেবো, সেটা তোমরা তখন নোট করবে। এখন বলতে গেলে আর হবে না, অনেক সময় চলে যাবে আমাদের। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই কনসেপ্টটা হলো, এর একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কি দেখো, আমি তোমাদের লিখিয়েছিলাম, আচ্ছা ব্যতিক্রমটার আগে বিট দিয়েও করে নিই আমরা, যেটা লিখেছিলাম না, আই বেড হিম গো, এটা তোমরা নিজেরা বানাও দেখি, এর প্যাসিভ বানাও কি হবে। আশা করছি বুঝে গেছো। এই গোটাকে চেপে ধরো, তাহলে হিমটা আগে চলে এলো হি, ওয়াজ বিডেন, আর এইটা অর্ডিনারি হয়ে যাবে, টু গো হয়ে যাবে গো থেকে, এটা হয়ে গেল অ্যান্সার। বাই মি এটা আমরা লিখবো না, বাই মি লেখার দরকার নেই। এইটা একটু তোমরা মনে রাখবে যে বাই মি যেখানে আসছে না, এই বাই মিটা আমরা লিখি না, কিন্তু অন্যান্য কেস যেগুলো আছে সেই কেসগুলোর ক্ষেত্রে কিন্তু, যেমন বাই হিম, এটা আমরা
এটা অনেক সময় লেখাও হয়, অনেক সময় লেখা হয়ও না। এই বাই হিম, বাই দেম এগুলো অনেক সময় লেখা হয়, অনেক সময় লেখা হয় না। কিন্তু এই পজিটিভ ভার্বের ক্ষেত্রে অর্থাৎ বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে বাই মিটা কখনো তোমরা দেখবে না, বাই মিটা লেখা হয় না এখানে। ওকে, বেশ, এটা একটা ছোট্ট ব্যাপার ছিল। এখান থেকে আমি তোমাদের বললাম এক্সেপশনাল কেস আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে লেট। ডিয়ার ফ্রেন্ডস, যদি বলে যে আই লেট হার গো, এবার এর প্যাসিভ যদি বানাতে বলে, দেখো এই লেট হচ্ছে, তাহলে কি দেখতে পাচ্ছ এখানে পজিটিভ ভার্ব, তাহলে বেয়ার ইনফিনিটিভ গো আছে, এর প্যাসিভ বানাবো ঠিক একইভাবে, গোটাকে চেপে ধরো, হার সি নিয়ে চলে এসো, সি ওয়াজ লেট। এইবার প্রশ্ন হচ্ছে আমি কি সি ওয়াজ লেট টু গো লিখবো, অর্ডিনারি বানাবো যেরকম আগে করছিলাম নিয়ম অনুযায়ী? না, এটা ব্যতিক্রম। তাহলে লেটের সাথে মনে রাখবে কখনোই আমরা অর্ডিনারি ইনফিনিটিভ লাগাই না, সব সময় বেয়ার লাগাই। তাহলে এটা শি ওয়াজ লেট গোই থাকবে, শি ওয়াজ লেট গো, ব্যাস। এই বাই মিটা লেখার দরকার নেই, বাই মিটা আমরা লিখি না, শি ওয়াজ লেট গো, এটাই হয়ে যাবে এর প্যাসিভ। তাহলে আশা করছি কনসেপ্ট নাম্বার 13ও ক্লিয়ার। চলো কনসেপ্ট নাম্বার 14, 14 নাম্বার কনসেপ্ট দেখি আমরা কি আছে। কনসেপ্ট নাম্বার 14, এটাও একটা প্যাসিভ ভয়েসের কনসেপ্ট। এখানে এই 4টে ফ্রেজ একটু মুখস্থ করে নাও। বারবার কেন ফ্রেজ বলছি, এগুলো ফ্রেজ না, এটা ক্লজ একটা। তো যাই হোক, সেটা হচ্ছে তোমার ইট ইজ টাইম, এই একটা, ইট ইজ ইম্পসিবল, এই একটা, ইট ইজ নেসেসারি 3 নম্বর, আর 4 নম্বর হচ্ছে ইট ইজ ডিউটি। এবার ডিউটির আগে আমি একটু গ্যাপ রেখেছি, আমি বলছি কেন। তো এই 4টে একটু মুখস্থ করে নাও। এই 4টে স্ট্রাকচার দিয়ে যদি শুরু হয় অ্যাক্টিভ ভয়েস, যদি এই যে 4টে স্ট্রাকচার দেখিয়েছি এগুলো দিয়ে যদি শুরু হয় কোনো অ্যাক্টিভ ভয়েস, তার প্যাসিভ কিভাবে করতে হয় সেইটা শেখাবো আমি তোমাদের, সেই কনসেপ্টটা বলছি। তাহলে নোট করো, ইট ইজ টাইম এর নিয়ম হচ্ছে করার, এর প্যাসিভ হবে ইট ইজ টাইম প্লাস ফর প্লাস অবজেক্ট প্লাস টু বি প্লাস V3। দেখো এটা মুখস্থ করে নাও, ঝটাঝট মুখস্থ করে নাও। ইট ইজ টাইম প্লাস 2 প্লাস V1 থাকবে অ্যাক্টিভ ভয়েসে, ইট ইজ টাইম প্লাস 2 প্লাস V1 প্লাস আদার শব্দ থাকবে অ্যাক্টিভ ভয়েসে। এর প্যাসিভ বানাবো কিভাবে, ইট ইজ টাইম ফর অবজেক্ট টু বি V3, ইট ইজ টাইম ফর অবজেক্ট টু বি V3। আবার ভালো করে বলে নাও, ইট ইজ টাইম দিয়ে শুরু হবে অ্যাক্টিভ ভয়েস, তারপরে থাকবে 2 প্লাস V1 প্লাস আদার ওয়ার্ডস থাকবে। এর প্যাসিভ আমরা বানাবো ইট ইজ টাইম ফর অবজেক্ট টু বি V3। চলো এক্সাম্পল দেখি, তোমাকে দেবে প্রশ্নতে ইট ইজ টাইম টু টেক টি, এটা চা খাবার সময়। আচ্ছা, ইট ইজ টাইম মানে কি, ইট ইজ টাইম মানে এটাই সময়, ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ অপরচুনিটি, ইট ইজ হাই অপরচুনিটি। এই যে ক্লজগুলো, এগুলো দিয়ে আরও একটা কনসেপ্ট আছে, সেটা আমি পরে তোমাদের বলবো, নাহলে আবার গন্ডগোল হয়ে যাবে সেই কনসেপ্টে ঢুকে গেলে। আপাতত এখানে আমরা আসি ইট ইজ টাইম টু টেক টি। ডিয়ার ফ্রেন্ডস, এর যদি প্যাসিভ বানাই তাহলে আমি নিয়ম বলেই দিয়েছি, ইট ইজ টাইম যখনই দেখবে ইট ইজ টাইম লিখে দেবে, পুরো ছকে দিলে এটাকে। এরপরে তুমি কি করবে, ফর বসাবে, তারপর অবজেক্ট বসাবে, অবজেক্ট কোনটা, টি, তাহলে অবজেক্ট বসিয়ে দাও, তারপরে তুমি টু বি লাগাও, তারপরে থার্ড ফর্ম বসিয়ে দাও এই ভার্বের টেকের, ব্যাস এইটা হয়ে যাবে এর অ্যান্সার। তাহলে ইট ইজ টাইম টু টেক টি, এর প্যাসিভ হবে ইট ইজ টাইম ফর টি টু বি টেকেন, ইট ইজ টাইম ফর টি টু বি টেকেন। ওকে, কনসেপ্ট নাম্বার তোমার এই সেকেন্ড কেস দেখো, সেকেন্ড কেস হচ্ছে ইট ইজ ইম্পসিবল দিয়ে যদি শুরু হয় দাদা, তখন কি করব, এটা আরও সহজ। তোমাকে ইট ইজ ইম্পসিবলের পরে 2 প্লাস V1 দেবে, তুমি এর প্যাসিভ বানিয়ে দেবে ইট ইজ ইম্পসিবল, এটাই রাখবে, ইট ইজ ইম্পসিবল, তারপরে 2B V3 বসিয়ে দেবে, ব্যাস আর কিচ্ছু না, 2B V3। এই 2 প্লাস V1টাকে তুমি বদলে করে দেবে 2B V3। তাহলে চলো আমরা দেখি, যেমন ধরো তোমাকে বললো ইট ইজ ইম্পসিবল টু ডু, ইট ইজ ইম্পসিবল টু ডু, এর বলেছে প্যাসিভ বানিয়ে দেখাও। তাহলে তুমি কোনো চিন্তা নেই তোমার, তুমি শিখে গেছো এখানে, তাহলে তুমি বসিয়ে দাও ইট ইজ ইম্পসিবল আছে, ইট ইজ ইম্পসিবল লিখে দাও, আর এইটা টু ডু আমি বলে দিয়েছি এখানে কি করবো 2B V3, তাহলে 2B আর ডু এর V3 হচ্ছে ডান, তাহলে এইটা হয়ে যাবে এর প্যাসিভ, ইট ইজ ইম্পসিবল টু বি ডান। আশা করছি ক্লিয়ার।
3 নম্বর কেস দেখো, ইট ইজ নেসেসারি, এরপরে তোমাকে ইট ইজ নেসেসারি প্লাস 2 প্লাস V1 প্লাস সামথিং থাকবে। তো এটা কিভাবে করবো দাদা? ইট ইজ নেসেসারি প্লাস 2 প্লাস V1, তাহলে এইটাকে ইট ইজ নেসেসারি রাখবো আমরা, সরি এটাকে ইট ইজ নেসেসারি রাখবো না। এইখানে আমরা কি করব, প্রথমে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো, ঠিক আছে, সেটাকে সাবজেক্ট বানালাম। তারপরে কি করব, তাহলে অবজেক্টটা, এখানে একটা অবজেক্ট লিখি আমরা, ওকে, অবজেক্ট লিখলাম। এই অবজেক্টটাকে তুমি প্রথমে সাবজেক্ট বানাও, সেই সাবজেক্টের পরে তুমি বি ভার্ব বসাবে। ভালো করে মুখস্থ করো, ভালো করে মুখস্থ করো। ইট ইজ নেসেসারি প্লাস 2 প্লাস V1 প্লাস অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে আমি সাবজেক্ট বানাবো, তারপরে বি ভার্ব বসাবো। বি ভার্ব বসানোর পরে আমরা কি করব, রিকোয়ার্ড টু বি, ভালো করে খেয়াল করো, এই অংশটা মুখস্থ করে নাও। যখনই দেখবে ইট ইজ নেসেসারি আসছে, যেহেতু এই অংশটাকে আমি লিখছি না ইট ইজ নেসেসারিকে, তাহলে এই অংশটাকে আমি চেঞ্জ করে দিয়ে প্যাসিভে লিখবো রিকোয়ার্ড টু বি, এইটাকে লিখতে হবে রিকোয়ার্ড টু বি। তারপরে যা থাকবে সেটা আমরা তোমার থার্ড ফর্ম লিখবো রিকোয়ার্ড টু বি, তারপরে V3, আর তারপরে যেটা থাকবে আমরা লিখে দেবো। তো ডিয়ার ফ্রেন্ডস, এর এক্সাম্পল হিসেবে আমরা লিখি ইট ইজ নেসেসারি টু হেল্প দ্য পুয়ার। প্রথমে বলো এই দ্য পুয়ার এটা সিঙ্গুলার না প্লুরাল নাম্বার? দেখো পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভের মাধ্যমে নাউনকে বোঝাচ্ছে, একে বলে আন্ডারস্টুড নাউন বা নাউন আন্ডারস্টুড, নাউনেরই একটা পার্ট এটা। নাউন আন্ডারস্টুড কি, যেখানে অ্যাডজেক্টিভের দ্বারা নাউন বোঝায়, আমরা দেখলেই বুঝতে পারি। তাহলে পুয়ার মানে পুয়ার মেন বা পুয়ার পিউপল, তেমনি দ্য ব্রেভ, দ্য ব্রেভ মানে দ্য ব্রেভ পিউপল। তাহলে বুঝতে পারছো নাউন আন্ডারস্টুড আছে, অর্থাৎ এটা প্লুরাল, আর এগুলো সবসময় প্লুরাল হয়। তাহলে এবার আমরা কি করব, ইট ইজ নেসেসারি লেখা আছে দেখতে পাচ্ছি, তাহলে প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসবো, অবজেক্ট দ্য পুয়ার, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, দ্য পুয়ার লিখলাম। এবার আমি বলেছি বি ভার্ব লিখবো, অর্থাৎ অ্যাম ইজ আর, তাহলে দ্য পুয়ার হচ্ছে যেহেতু প্লুরাল সেহেতু আমি আর লিখবো, দ্য পুয়ার আর। তারপরে আমি কি লিখতে বলেছি, তারপরে আমি লিখতে বলেছি রিকোয়ার্ড টু বি, রিকোয়ার্ড টু বি। তারপরে আমি তোমাদের বলেছি থার্ড ফর্ম লিখতে, এই যে হেল্প আছে এই ভার্বের থার্ড ফর্ম হেল্পড, স্টপ দিয়ে দাও। ইট ইজ দ্য পুয়ার আর রিকোয়ার্ড টু বি হেল্পড, তাহলে ইট ইজ নেসেসারি টু হেল্প দ্য পুয়ার, এর প্যাসিভ হয়ে যাবে দ্য পুয়ার আর রিকোয়ার্ড টু বি হেল্প। কি মনে রাখবো দাদা, এখানে ইট ইজ নেসেসারি দেখলেই তোমাকে মনে রাখতে হবে তোমার রিকোয়ার্ড টু বি, এইটুকু শুধু মুখস্থ করে নাও তাহলেই পারবে বাকিটা। লাস্ট কেস আমাদের ইট ইজ ডিউটি, এই ফ্রেজটা যদি থাকে, এই ক্লজটা যদি থাকে কি করব, ইট ইজ ডিউটি। দেখো এটা পাশাপাশি থাকবে না, ইট ইজের পরে একটা তোমাকে পজেসিভ অ্যাডজেক্টিভ দেবে, এটা নোট করো, লিখে নাও, পজেসিভ অ্যাডজেক্টিভ থাকবে, মানে মাই, হিজ, হার, দেয়ার, কিছু না কিছু একটা থাকবে পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে লেখা থাকবে ডিউটি। এর প্যাসিভ ভয়েস কিভাবে বানাবো আমরা, ইট ইজ মাই ডিউটি টু প্রিপেয়ার টি, ইট ইজ মাই ডিউটি টু প্রিপেয়ার টি। এটা কিভাবে করবো দাদা, তাহলে এটা মনে রাখবে যে তোমাকে পজেসিভ অ্যাডজেক্টিভটা দেবে সেটাকে তুমি পার্সোনাল প্রোনাউনে নিয়ে চলে যাও সাবজেক্ট হিসেবে। তাহলে মাই, এই পজেসিভ অ্যাডজেক্টিভটাকে আমি পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট হিসেবে লিখলে আই লিখব, হলো আই। এবার ঠিক যেমন দেখো আমি তোমাদের বলেছিলাম যে যেখানে দেখবে লেখা আছে ইট ইজ নেসেসারি, সেখানে তোমরা বসিয়ে দেবে রিকোয়ার্ড টু বি। ঠিক একইভাবে যেখানে দেখবে এরকম ডিউটি লেখা আছে সেখানে তুমি বসিয়ে দেবে সাপোজ টু, সাপোজ টু। ক্লিয়ার? এবার এর বাঁদিকে কী লিখবো দাদা, ওই যেমন বি ভার্ব লিখেছিল আগেরটাতে তেমনই বি ভার্ব লিখবো। তাহলে এখানে আয়ের সাথে কি হয়, অ্যাম, তাহলে এটা হয়ে যাবে আই অ্যাম, এখানে হলো সাপোজ টু, তারপরে যেটা আছে লিখে দাও প্রিপেয়ার আছে, তাহলে বসিয়ে দাও প্রিপেয়ার, তারপরে টি আছে বসিয়ে দাও টি, এইটা হয়ে যাবে অ্যান্সার। আই অ্যাম সাপোজ টু প্রিপেয়ার টি। তুমি বলবে এই যে তুমি বললে প্রথমেই যে প্যাসিভ ভয়েস হলে বি প্লাস V3 থাকে, কোনটা বি প্লাস V3, এই যে অ্যাম সাপোজড, এই তো বি প্লাস V3। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আমাদের কনসেপ্ট নাম্বার 14। এই চারটে কেস তোমরা মনে রাখবে, ইট ইজ টাইম, ইট ইজ ইম্পসিবল, ইট ইজ নেসেসারি আর ইট ইজ ডিউটি।
কিভাবে করতে হয় আমি ডিটেলসে তোমাদের বলে দিলাম। আশা করছি কারোর কোনো প্রবলেম হচ্ছে না। এবার আমরা আমাদের লাস্ট কনসেপ্ট, আজকে কনসেপ্ট নাম্বার 15 দেখব। ডিয়ার ফ্রেন্ডস, কনসেপ্ট নাম্বার 15 আমাদের ন্যারেশনের কনসেপ্ট। একটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন আমরা করি, কোটেশনের ভিতরে কোথাও এই দিস এই ওয়ার্ডটা যদি থাকে, যখন আমরা ইনডাইরেক্ট, এটা তো তোমার ডাইরেক্ট ন্যারেশনে তোমাকে দেবে, তুমি যখন ইনডাইরেক্ট ন্যারেশনে এই দিসকে নিয়ে যাবে, এই দিসটাকে বদলে কি লিখবে তুমি? তাহলে এটা 3 রকমভাবে বদলাতে পারে, এটা মনে রাখবে। একটা হচ্ছে দিস থেকে দ্যাট হতে পারে, সেকেন্ড হচ্ছে দিস থেকে দা হতে পারে, আর থার্ড হচ্ছে দিস থেকে ইট হতে পারে। এইবার আমাদের কনসেপ্ট নাম্বার 15 হচ্ছে কখন কোনটা হবে। যারা জানো খুব ভালো, যারা জানো না এই বিষয়টা তারা নোট করো। তাহলে তোমাকে মনে রাখতে হবে এই যে দিস ওয়ার্ডটা, এটা অ্যাডজেক্টিভ রূপেও বসতে পারে, আবার এটা প্রোনাউন রূপেও বসতে পারে। যদি অ্যাডজেক্টিভ রূপে বসে তাহলে তুমি চেক করবে যে এটার পরে এর ডান দিকে কোনো টাইম এক্সপ্রেশন লেখা আছে কিনা। টাইম এক্সপ্রেশন, তাহলে একটা হচ্ছে টাইম এক্সপ্রেশন আর একটা হচ্ছে উইথাউট টাইম এক্সপ্রেশন। উইথাউট টাইম এক্সপ্রেশন অর্থাৎ টাইম এক্সপ্রেশন নেই যেখানে। যদি টাইম এক্সপ্রেশন থাকে এরপরে তাহলে এই দিসটা চেঞ্জ হয়ে হবে দ্যাট, আর যদি টাইম এক্সপ্রেশন না থাকে তাহলে হবে দা, আর যদি এটা অ্যাডজেক্টিভই না হয়, এটা যদি প্রোনাউন হয় তাহলে হবে ইট। কিসের কথা বলছি আমি? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের কথা বলছি। অর্থাৎ তুমি দেখলে যে কোটেশনের ভিতরে লেখা আছে দিস পেন, এইবার এইটাকে তুমি ইনডাইরেক্টে যখন নিয়ে যাবে তখন কি লিখবে? ইনডাইরেক্ট ন্যারেশন এটাকে কী করবে? ন্যারেশন চেঞ্জে দ্যাট পেন লিখবে, দা পেন লিখবে, নাকি ইট পেন লিখবে? তাহলে তোমাকে প্রথম কাজ হচ্ছে দেখা যে এই দিসটা অ্যাডজেক্টিভ না প্রোনাউন। তাহলে দেখো এর ডান দিকে নাউন আছে, তার মানে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হলে হয় দ্যাট হবে অথবা দা হবে, ইট কোনো দিন হবে না। তাহলে এবার কোনটা লিখবো দাদা? দা পেন লিখবো নাকি দ্যাট পেন লিখবো? তাহলে তুমি খেয়াল করো দিসের ডান দিকে টাইম এক্সপ্রেশন লেখা আছে কিনা। পেন কোনো টাইম এক্সপ্রেশন নয়, তাহলে যেহেতু এটা টাইম বোঝাচ্ছে না তাহলে আমরা কি লিখে দেবো? দা। তাহলে এটার ন্যারেশনে হয়ে যাবে দা পেন, দ্যাট পেন করে দিও না যেমন। আর যদি লক্ষ্য করো যে দিসের পর লেখা আছে দিস মান্থ, তাহলে এইখানে খেয়াল করো দিস মান্থের পরে এই দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর মান্থ হচ্ছে একটা টাইম এক্সপ্রেশন। তাহলে এই ক্ষেত্রে এই দিসটাকে ন্যারেশনে চেঞ্জ করে আমি কি লিখবো? দ্যাট। তাহলে এইটা হয়ে যাবে দ্যাট মান্থ। তাহলে দা পেন দ্যাট মান্থ। আর প্রোনাউন যখন হবে, প্রোনাউন কখন হবে? শেষে লেখা আছে দিস, ব্যাস স্টপ। দিস লিখে স্টপ, অর্থাৎ দিসের পরে আর কোনো নাউন নেই, তার মানে এই দিসটা এখানে প্রোনাউন, এই দিসটা বদলে হয়ে যাবে ইট। আশা করছি আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম কনসেপ্টটা। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমাদের এতটাই থাকছে। নেক্সট ভিডিওতে আমরা কনসেপ্ট নাম্বার 16 থেকে নিয়ে আসবো। আশা করব তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো এবং তোমরা নোট করছো, অনেক কিছু শিখতে পারছো এখান থেকে। আর এগুলো অবশ্যই এক্সামে কাজে লাগবেই তোমাদের, কোনো কিছু ব্যর্থ যায় না শিক্ষা। তাহলে অবশ্যই এগুলো তোমাদের কাজে লেগে যাবে। গ্রামার খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে দেখো। আর অবশ্যই যারা এতদূর পর্যন্ত দেখেছো, যদি এখনও আমাদের চ্যানেলে যুক্ত না হয়ে থাকো, টেলিগ্রাম চ্যানেলে মক দেওয়ার জন্য সেখানে যুক্ত হয়ে যাও। আজকেই 8টা থেকে আমাদের 5 নম্বর মক টেস্ট হবে, সেখানে আমরা জাস্টিসের অ্যাক্ট 1 থেকে 15টা MCQ দেব, সেগুলো তোমরা অ্যান্সার করবে। কুইজ বটের মাধ্যমে দেওয়া হবে এবং কিছুক্ষণ পরে আবার পোল আকারেও দিয়ে দেওয়া হবে। যারা পারবে না কুইজ বটে করতে তারা সেখানে অ্যান্সার করবে এবং তোমার পজিশনটা তুমি জানতে পারবে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।